আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেখানে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ প্রসঙ্গ, এবং দুটো টেস্ট অলরেডি হয়ে গিয়েছে, এবং ফার্স্ট টেস্টে কিন্তু আমরা দেখেছি যে ইংল্যান্ডকে 115 রানে নিউজিল্যান্ডকে হারাতে, এবং সেকেন্ড টেস্টে কিন্তু নিউজিল্যান্ড ফাইট ব্যাক করেছে এবং নিউজিল্যান্ড কিন্তু 253 রানের একটা বড় ব্যবধানে কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে। আমরা এই টেস্ট দুটো এবং যে থার্ড টেস্টে আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এবং আমাদের সাথে আছেন সার্টিফাইড ক্রিকেট অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। যদি আমরা বলি যে টেস্ট খেলার সৌন্দর্য কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে ইংল্যান্ডে একটা আলাদা আমেজ তৈরি হয়, এবং সেখানে আমরা যদি আলাদা করে বলি যে ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্ট দুটাই কিন্তু আমরা দেখেছি খুব মোটামুটি মিডিওকার রেঞ্জের রান কিংবা খুব কম রানের একটা পার্টিসিপেশন দেখতে। সো আসলে প্রথম দুইটা টেস্ট তো অলরেডি শেষ হয়েছে, এটা নিয়ে আপনার কাছে মতামত কি, আসলে কেমন দেখলেন টেস্ট দুইটা? প্রথম টেস্ট নিয়ে তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগের এপিসোডে। সেকেন্ড টেস্টের ক্ষেত্রে যদি আসি, নিউজিল্যান্ড অলওয়েজ খুব দুর্দান্ত কামব্যাক করে থাকে। আপনি যে কোনো বায়োল্যাটারাল সিরিজ দেখবেন, আপনি ব্যাক টু ব্যাক ম্যাচ হারতে নিউজিল্যান্ডকে খুব কম দেখে থাকবেন। তো ইট ওয়াজ প্রেডিক্টেড যে আসলে নিউজিল্যান্ড একটা স্ট্রং কামব্যাক দিবে। পার্টিকুলারলি ফার্স্ট ইনিংসে 106 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে প্রথম টেস্টের মানে ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে কিনা, কিন্তু সেখান থেকে আমি যেটা বলছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ ডে 1 নিউজিল্যান্ড ওয়ার 291 ফর 7, এবং আমি বলছিলাম যে কোনোভাবে যদি 400-র কাছাকাছি স্কোরটা নিতে পারে দ্যাট উড বি এ পার স্কোর, এবং নেক্সট দিন কিন্তু তারা আরো 100টা রান যোগ করতে সমর্থ হয়, এবং 391 ইট ওয়াজ কোয়াইট এ গুড টোটাল অন দ্যাট সর্ট অফ উইকেট। এবং গ্লেন ফিলিপস উনি আসলে দুর্দান্ত ব্যাট করেছেন। তার ইনিংসের বিশেষত্ব যদি আমরা দেখতে যাই, হি প্লেড দ্য বল কোয়াইট লেট। যেই উইকেট আপনার সুইংটা অ্যাভেলেবেল থাকে, সেখানে আপনি যত লেটে বলের সাথে ব্যাটটা মিট করাবেন আপনার আউট হওয়ার প্রবাবিলিটি কম থাকে, বা পেছনে যে ক্যাচিং রিজিয়নটা থাকে সেখানে বল যাওয়ার প্রবাবিলিটি কম থাকে। আমার মনে হয় গ্লেন ফিলিপস এই জিনিসটা খুব ভালো মতো অ্যাডাপ্ট করতে পেরেছেন। টেস্ট ক্রিকেটে উনি কিন্তু হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত খেলেন এবং মার্কাটের একজন ব্যাটসম্যান। সেই জায়গায় টেকনিকে এরকম একটা চেঞ্জ এনে নিউজিল্যান্ডকে এরকম একটা ফাইটিং টোটাল পোস্ট করে দেওয়ার পেছনে আমার মনে হয় এটা তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট একটা টেস্ট ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং অ্যালং উইথ কাইল জেমিসন উনি দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন। তো আপনি যদি আমাকে এই টেস্ট ম্যাচে টার্নিং পয়েন্টের কথা বলেন, আমি দুটো মোমেন্টের কথা বলবো। একটা হচ্ছে কাইল জেমিসন অ্যান্ড গ্লেন ফিলিপসের এই পার্টনারশিপ অ্যাট দ্য ভেরি বিগিনিং অন ডে 2, আর একটা হচ্ছে ম্যাট হেনরির বোলিং স্পেলটা ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে অ্যাট দ্য এন্ড অফ ডে 2। দ্যাট মিনস এই যে ডে 1-এ ইংল্যান্ড কমপ্লিটলি ডমিনেট করার পরে নিউজিল্যান্ড যে দুর্দান্তভাবে ডে 2-তে কামব্যাক করে, আমার মনে হয় এটার পরে তাদেরকে আর এই ম্যাচে পেছন ফিরে তাকাতে হয়নি। আমরা দেখেছি ম্যাট হেনরি 2 ইনিংস পেলে প্রায় 11 উইকেট নিয়েছেন। একবারে আমরা একটু সংক্ষেপে যদি বলি যে থার্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে, এখানে আপনার প্রেডিকশন কি বলছে, কিংবা কি হওয়া উচিত গেম প্ল্যান? খুব টাফ আসলে বলা, দুটোই খুবই কোয়ালিটি সাইড, এবং পেস বোলিং একটা দুর্দান্ত। আপনি যদি একপাশে দেখেন আর্চার রয়েছেন, সনি বেকার রয়েছেন, জশ টাং রয়েছেন, আবার আপনি যদি নিউজিল্যান্ডের পেস বোলিং অ্যাটাকের দিকে তাকান, উইলিয়াম উরুক, ম্যাট হেনরি, সো খুবই ভালো অ্যাটাক দুটো টিমেরই। এবং আমি কিন্তু বলছিলাম যে যেই ব্যাটিং টিম পার্টিকুলার টেস্ট ম্যাচে অপোনেন্টের পেস বোলিংটাকে ভালো সামলাতে পারছেন, দে আর কামিং আউট ভিক্টোরিয়াস। সো একই ভ্যারিয়েবল থাকবে আপনার থার্ড টেস্টে, যে কোনো টিমের পেস বোলিং অ্যাটাকটা যেই দল ভালো সামলাতে পারবে তারা আসলে সিরিজটা জয় করবে। তবে যেহেতু ইংল্যান্ড একটা হ্যাভি ডিফিট হয়েছে, আমার মনে হয় তাদের হোম গ্রাউন্ডে ইংল্যান্ডের একটা অ্যাডভান্টেজ থাকবে। ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন একটা ভালো ক্রিকেটীয় লড়াই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।